संभाल सको। स्टॉप, रुक जाओ। जल्दी करो অরল্যান্ডো। ভাবুন তো, আপনি বসে আছেন আপনার অফিসের সিটে, হঠাৎ একটি কল আসলো। অচেনা একটি ভয়েস আপনাকে বলল সিট থেকে উঠলেই আপনার সিটের নিচে থাকা বোমটি ব্লাস্ট হয়ে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। আর এই কথাটি শোনার পর কে না চমকে উঠবে। ঠিক এমন কিছুই ঘটেছিল স্ক্রিনের এই ব্যক্তিটির সাথে, যার নাম অরল্যান্ডো। অরল্যান্ডো নামের এই ব্যক্তিটি মূলত একটি আইটি সেন্টারে জব করত। তবে সত্য বলতে সে একজন দুর্দান্ত হ্যাকার ছিল। তবে সে যে একজন হ্যাকার এই বিষয়টি কেউই জানত না। হঠাৎ সে একদিন এক ভয়ঙ্কর হ্যাকারের ফাঁদে পড়ে যায়। আর এরপরই অরল্যান্ডোকে বাধ্য হতে হয় পুরো আমেরিকার ব্যাংকগুলোকে হ্যাক করতে। শুরু হয়ে যায় শ্বাসরুদ্ধকর গল্প। আর এই গল্পটি পুরোপুরি এনজয় করতে আপনাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগত। গল্পটি শুরু হয় একটি পার্কের দৃশ্য থেকে। প্রতিদিনের মতোই কিছু ব্যক্তি সেখানে ওয়ার্কআউট করছিল। আমরা দু একজনকে সেখানে সাইক্লিংও করতে দেখতে পারি। বাচ্চাগুলো সেখানে রীতিমতো খেলছিল, মানে বলাই যেতে পারে শান্ত একটি পরিবেশে যে যার যার মতো কাজ করছিল। কিন্তু এই মুহূর্তে ব্ল্যাক কালারের একটি গাড়ি নিয়ে সেখানে একটি ব্যক্তি উপস্থিত হয়। গাড়ির দরজা খুলে সে হাতে একটি ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর এই ব্যক্তিটি কিছু দূর হেঁটে আসতে থাকে। সাধারণ একটি ব্যক্তি তাকে ক্রস করে। সঙ্গে সঙ্গে সে তার হাতে থাকা একটি রিমোটের বাটনে প্রেস করে বসে, যার কারণে তার গাড়িতে সেট করা বোমটি ব্লাস্ট হয়ে সঙ্গে সঙ্গে পাশে থাকা সে ব্যক্তিটি উড়ে ওঠে। এরপরে আমরা দেখতে পারি এই মুভির প্রধান চরিত্র অরল্যান্ডোকে। সে নিজেও এই পার্কে হাঁটাহাঁটি করছিল। তবে এই বোম ব্লাস্টিংয়ের সাউন্ডে সে থেমে যায়। পিছনে তাকে সে দেখতে পারে একরাশ কালো ধোঁয়া বাতাসে উঠছে। এরপরেই সে তার বাসাতে চলে আসে। অরল্যান্ডো বাসায় ফিরে সে তার স্ত্রী কিমকে জানায়, তুমি কি বিস্ফোরণের কোনো সাউন্ড শুনেছ? কিম বলে, কই না তো, আমি কোনো সাউন্ডই শুনিনি, তবে আমি কিছু পুলিশের গাড়ির হুইসেল শুনতে পেরেছি। এরপর তাদের কথোপকথনের মধ্যে দিয়েই অরল্যান্ডো কিমকে বলতে থাকে, আমাকে এখনই অফিসে যেতে হবে। কিম তখন তাকে বলে, তুমি আজকেও কিভাবে অফিসে যেতে চাচ্ছ? তুমি কি জানো না আজকে তোমার মেয়ের জন্মদিন? অরল্যান্ডো বলে, আমার অফিসে অনেক কাজের চাপ আছে, আমি চাইলেই কি আমার অফিস মিস করতে পারি বলো? তবে কিম এবার অরল্যান্ডোর কথা শুনে প্রচণ্ড রেগে যায়। তারপর কিম তাকে বলতে থাকে, তুমি তোমার মেয়ের জন্মদিনেও যেহেতু থাকতে পারছো না, সেহেতু তোমার সাথেও আমার থাকার আর কোনো প্রশ্নই আসে না। এত দ্রুত আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি, তবে তোমার বিহেভিং এর কারণে আমি দিতে বাধ্য হলাম। এই বলে কিম অরল্যান্ডোকে ডিভোর্স লেটার দিয়ে দেয়। তো যাই হোক, এরপর সিনটি শিফট হয়। আমরা বিস্ফোরণ হওয়া সেই গাড়িটির কাছে দুইটি পুলিশকে দেখতে পারি, যাদের নাম ছিল রিড এবং জ্যাকসন। গাড়িটির দিকে তারা খুব নজর দিয়ে দেখছিল। তারা ভাবতে থাকে এই বোমটি অনেক তেজস্ক্রিয় ছিল, কারণ এই গাড়ির উপরের অংশের অবস্থা একদমই বেগতিক। জ্যাকসন তখন রিডকে বলে, এই বোমটি কি তোমার কাছে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে? আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এটা একটি মিলিটারি গ্রেড বোম। আর এই বোমটি ব্লাস্ট করা হয়েছিল কাছ থেকে রিমোট কন্ট্রোল প্রেস করার মাধ্যমে। আর এই ধরনের বোম ব্লাস্টিংয়ের পিছনে অবশ্যই সে ব্যক্তির কোনো মতলব আছে। বোম ব্লাস্টিংয়ের মাধ্যমে সে কাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে? আর এই প্রশ্নের উত্তরগুলোই আমরা পরবর্তী অংশগুলোতে জানতে পারবো। সিনটি শিফট হয়ে আমরা অরল্যান্ডোকে দেখতে পারি। সে তার একটি বইয়ের ভিতরে একটি পেন ড্রাইভ রেখেছিল, যেটা হয়তো তার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পেন ড্রাইভ। তো যাই হোক, আজকের এই দিনে অফিসে যাওয়ার সময় এই পেন ড্রাইভটি সে সাথে নেয়। অফিসে পৌঁছার পর সে তার ব্যাগটি একটি লকারে রেখে দেয়। এরপরই তার কাছে একটি কল চলে আসে, যে কলটি তার একটি ক্লায়েন্টের ছিল। তার ক্লায়েন্ট তখন তাকে বলে তার ওয়াইফাই কোনোভাবেই কাজ করছিল না। অরল্যান্ডো তখন তাকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিতে থাকে, কিন্তু কোনো ইনস্ট্রাকশনেই কোনো কাজ হচ্ছে না। এরপর অরল্যান্ডো বুঝতে পারে তার কাস্টমার কোনোভাবে তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারবে না, আর যা করার তাকেই করতে হবে। তাই সে তার কম্পিউটারে বসে পড়ে। তার কাস্টমারের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়েই সে তার কাস্টমারের ওয়াইফাই কানেকশন হ্যাক করে বসে। তারপর সে তার সবকিছুই ঘাটাঘাটি করে ঠিক করে ফেলে। এরপরে দেখা যায় তার ক্লায়েন্ট সঠিকভাবে সে ওয়াইফাই ব্যবহার করতে পারে। তবে অরল্যান্ডো যে তাকে হ্যাক করে রেখেছিল সেটা তার ক্লায়েন্ট কোনোভাবেই বুঝতে পারে না। আর এটাই ছিল অরল্যান্ডোর শর্টকাট বুদ্ধি। এক্ষেত্রে বলাই যেতে পারে অরল্যান্ডো আইটি সেক্টরে যেভাবে সবাইকে সহযোগিতা করে যাচ্ছে তাতে তার কোনো খারাপ মতলব ছিল না। আসলেও সে তার হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে অনেক ব্যক্তিকেই দূর থেকে অনেক সহযোগিতা করত। অরল্যান্ডো যখন তার কাস্টমারের সে সাইটটি হ্যাক করছিল, ঠিক তখনই সেখানে তার কলিগ এনজো চলে আসে। এনজো ভিতরে ঢুকে অরল্যান্ডোকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? অরল্যান্ডো বলে, আমি আমার ক্লায়েন্টের ওয়াইফাই ঠিক করে দিচ্ছি। এনজো বলে, তুমি কিভাবে এত দূর থেকে তোমার ক্লায়েন্টের ওয়াইফাই ঠিক করে দিচ্ছ? অরল্যান্ডো বলে, আমি এক বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে এটা করতে পারি। এ কথা শোনার পরে এনজো তাকে মজা করে বলতে থাকে, তোমার মতো আমিও কিন্তু একটা ট্রিক্স জানি, আর সেটি হলো ম্যাজিক ট্রিক্স। তবে আমার হ্যাকিংয়ের জন্য বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। অরল্যান্ডো তার এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ সে এতদিন জানতো না এনজো ম্যাজিক জানে। আসল কথা হচ্ছে অরল্যান্ডোর মেয়ে ম্যাজিক খুবই পছন্দ করে। তবে তাদের কথোপকথনের মধ্যেই তারা সামনে দুটি গিফট দেখতে পারে, আর এই গিফট দুটি হয়তো তাদের অফিসের বস তাদের জন্য এই দিনে রেখে গিয়েছিল, কারণ এই দিনটি ছিল তাদের ধর্মীয় উৎসবের দিন, ক্রিসমাস ডে।
তবে গিফটটি খুলে এনজোর মন একদমই খারাপ হয়ে যায়, কারণ গিফট দুটি খোলার পরে তারা সেখানে কালো দুটি বল দেখতে পারে, যেটা বলাই যেতে পারে এনজোর কাছে পুরোপুরি ইউজলেস। যার কারণে সে বলতে থাকে এই চাকরি আর বেশি দিন করা যাবে না। তবে এই সময়ের মধ্যেই তাদের অফিসে একটি নিউজ চ্যানেলে একটি নিউজ দেখাতে থাকে, আর সেই নিউজটি হচ্ছে সেই কারের বিস্ফোরণের নিউজ। তবে এই সময় সেই বিস্ফোরণের মাধ্যমে যে ব্যক্তিটি সেখানে নিহত হয়েছে তাকে দেখানো হচ্ছিল। যে ব্যক্তিটিকে দেখে অরল্যান্ডো বলতে থাকে, কেন জানি মনে হচ্ছে এই ব্যক্তিটিকে আমি চিনি। এই কথা বলতে না বলতেই তাদের সেই অফিসে এনজোর জন্য একটি খাবার ডেলিভারি চলে আসে। এনজো আসলেও তার ব্রেকফাস্টের জন্য এই খাবারটি অর্ডার করেছিল। তবে প্রতিদিন যে ব্যক্তিটি এটা ডেলিভারি করে যেত, আজকে কিন্তু সে ব্যক্তি আসেনি, আর এই ব্যক্তির আচরণ অনেকটাই সন্দেহজনক মনে হচ্ছিল। অন্যদিকে অরল্যান্ডো খেয়াল করে এই ব্যক্তিটি ঢোকার পর থেকেই তার কম্পিউটার এলোমেলো কাজ করতে শুরু করেছে, যেটা দেখে অরল্যান্ডো সঙ্গে সঙ্গে তার স্ক্রিনের সামনে চলে যায়। সে এই মুহূর্তে সেই সমস্যা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ করে সে দেখতে পারে তার ওয়াইফ তাকে কল করেছে। অরল্যান্ডোর ওয়াইফ কিম অরল্যান্ডোকে কল করেছিল তার মেয়েকে বার্থডে উইশ করার জন্য। জয় এ সময় তার বাবার উপর অনেকটাই অভিমান করেছিল। সে বলতে থাকে, আজ আমার জন্মদিন, তারপরেও তুমি কাজের জন্য তোমার অফিসে গেছো, তুমি তো আমাদের সাথে এই দিনটি সেলিব্রেট করতে পারতে। অরল্যান্ডো তখন তাকে সরি বলে, পাশাপাশি সে বলে তোমার জন্য একটি উপহার আছে, আর সেটি হলো ম্যাজিক ট্রিক্স। অরল্যান্ডোর এই কথা চলাকালীন অবস্থাতে আমরা পেছনে এনজোকে দেখতে পারি, যে কিনা হাস্যকর ভঙ্গিতে নাচানাচি করছিল। তো যাই হোক, অরল্যান্ডো তখন তার মেয়ের সাথে এনজোর পরিচয় করিয়ে দেয়। কথোপকথন শেষে তাদের ভিডিও কলটি শেষ হওয়ার পর এনজো তখন তার খাবারের বক্সটি খোলে। বক্সটি খোলা মাত্র এনজো চিল্লাপাল্লা করতে থাকে, কারণ খাবারটির অবস্থা খুব একটা ভালো ছিল না। এনজো তখন অরল্যান্ডোকে বলে, ডেলিভারি ম্যান আমাকে বাসি পচা খাবার দিয়ে গেছে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবারটি এখনই আমি চেঞ্জ করতে যাব। অরল্যান্ডোকে বলে, অফিস টাইম তো শুরু হয়ে গেছে, তুমি এখন না গেলেই পারো, আর সিসি ক্যামেরার মাধ্যমে বস কিন্তু সবকিছুই দেখতে পারে। এনজো বলে, তোমাকে হয়তো দেখতে পারে, কিন্তু আমার ডেস্ক যেখানে সেখানে কিন্তু সিসি ক্যামেরা দিয়ে কিছুই দেখা যায় না, যার কারণে এটা নিয়ে তোমার খুব একটা টেনশন না করলেও চলবে, আমি খুব অল্প সময়ের মধ্যেই খাবারটি চেঞ্জ করে চলে আসবো। এনজো আরও বলতে থাকে, নিচের ফ্লোরেও আমার একটি কাজ আছে, যেটা শুনে অরল্যান্ডো মনে করতে থাকে এনজোর গার্লফ্রেন্ড হয়তো নিচের ফ্লোরে আসবে। অরল্যান্ডো তখন এনজোকে বলে, নিচে কি তাহলে এভা এসেছে? এনজো বলে, এভা তো একটি পাগল মেয়ে, তার নিচের তলায় অন্য একটি কাজ আছে। এই বলে সে রওনা হয়। এনজো যেতে না যেতে অরল্যান্ডোকে কে যেন মেসেজ করতে থাকে। অরল্যান্ডো নিজেও এই ব্যক্তিকে কোনোভাবেই চিনতে পারছিল না। মেসেজে অরল্যান্ডোকে বলা হয়, তুমি কি তোমার মেয়ের কাছ থেকে বিদায় নিয়েছিলে? এরপর সে তাকে বলে, ব্যাড নিউজ রেড নাইট। পাশাপাশি সে তাকে কলও ধরতে বলে। অরল্যান্ডো এই সব কিছুর কোনো মানেই বুঝতে পারে না। কলটি রিসিভ করা মাত্র অফিসের ইন্টারকমটি অন হয়ে যায়, আর এই স্পিকারের মাধ্যমেই একটি হ্যাকার তার সাথে কথা বলতে শুরু করে। হ্যাকার তখন অরল্যান্ডোকে বলে, তুমি সিট থেকে ওঠার কোনোভাবেই চেষ্টা করবে না, ভুলেও যদি সেটা করো তাহলে বোম ব্লাস্ট হয়ে যাবে, কারণ আমি অলরেডি তোমার সিটের নিচে একটি বোম সেট করে রেখেছি, তুমি ওঠা মাত্র এই বোমটি ব্লাস্ট হয়ে যাবে। অরল্যান্ডো এই কথাগুলো শুনে কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না, যার কারণে সে তার পাশে থাকা একটি মিরর নিয়ে সিটের নিচে চেক করতে থাকে। এরপর অরল্যান্ডো মিররে যা দেখতে পারে তা দেখে সে সঙ্গে সঙ্গে ঘাবড়ে যায়। সত্যি সত্যি সেখানে একটি বোম সেট করা আছে। অরল্যান্ডো তখন সেই হ্যাকারটিকে বলে, তুমি আসলে আমার কাছ থেকে কি চাচ্ছ, আর কেনই বা আমার পিছু লেগেছ? হ্যাকারটি তখন তাকে বলে, তোমার বেঁচে যাওয়ার একটাই ওয়ে আছে, আর সেটা হচ্ছে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, আর অবশ্যই আমার সবকিছুই তুমি সিটে বসে বসেই করতে পারবে। হ্যাকারটি তখন আরও বলতে থাকে, তোমার অফিসের 12th ফ্লোরে একটি ব্যাংক আছে, তুমি এই ব্যাংকটিকে এখন হ্যাক করবে। অরল্যান্ডো এই কথা শোনা মাত্রই চমকে ওঠে। সে বলতে থাকে, আমি কিন্তু হ্যাকিং অনেক আগেই ছেড়ে দিয়েছি, তাই এই বিষয়ে আমি আর পারদর্শী নেই। হ্যাকারটি রেগে গিয়ে তখন বলে, আমি খুব ভালো করেই জানি যে তুমি কি জানো, কোনটা তুমি পারবে আর কোনটা পারবে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি এটাও জানি তুমি খুবই ইন্টেলিজেন্ট একজন হ্যাকার, আর তুমি যদি আমার রিকমেন্ড না মানো তাহলে তোমার সাথে সাথে তোমার পরিবারকেও আমি মেরে ফেলবো, এমনকি আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি। এ কথা বলার পরে হ্যাকারটি অরল্যান্ডোকে তাদের ডিভোর্স পেপারের ছবি দেখায়, যা দেখে অরল্যান্ডো বুঝতে পারে আসলে ওই হ্যাকারটি তার সম্পর্কে অনেক তথ্যই জানে। অরল্যান্ডো তখন সেই হ্যাকারটিকে বলে, এই ব্যাংকের সিকিউরিটি হাই লেভেলের, তাই এই ব্যাংকটিকে হ্যাক করা ততটাও সহজ না, এমনকি এই ব্যাংকটিকে হ্যাক করার 1.5 মিনিটের মধ্যে তারা আমাকে ধরে ফেলতে পারে। হ্যাকারটি তখন তাকে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি এই ব্যাংকটি খুব সহজেই হ্যাক করে ফেলতে পারবে, এমনকি তারা যেন তোমাকে ধরতে না পারে সেই উপায় তুমি নিজেই বের করতে পারবে। অরল্যান্ডো বুঝতে পারে তার আর কোনো ওয়ে নেই, এখন তাকে ব্যাংকটিকে হ্যাক করতেই হবে। সে রীতিমতো কাজে লেগে পড়ে। তবে যখনই এই ব্যাংকের সিকিউরিটি ব্রেক করে সে ভিতরে ইন করছিল, ঠিক তখনই সেই ব্যাংকের সিকিউরিটি অফিসার বুঝতে পারে যে কেউ একজন হ্যাক করে তাদের সার্ভারে ঢোকার চেষ্টা করছে, যার কারণে তারাও অরল্যান্ডোকে প্রোটেস্ট করতে থাকে। এই সময় আমরা দেখতে পারি এনজোর গার্লফ্রেন্ড সেখানে চলে এসেছে। অরল্যান্ডো তখন তাকে বলে, সাবধান, আমার সিটের নিচে একটি বোম ফিট করা আছে, এলোমেলো কিছু করলেই আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। যেটা শুনে এনজোর গার্লফ্রেন্ড খুবই ভয় পেয়ে যায়।
তবে অরল্যান্ডো তার কাজে আবারও মনোযোগ দেয়। সে বারবার চেষ্টা করেও সে ব্যাংকের সাথে পেরে উঠছিল না। সিকিউরিটি এতটাই স্ট্রং ছিল যে এটা ভাঙা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এরপর হুট করেই তার সে বাসা থেকে আনা পেন ড্রাইভটির কথা মনে পড়ে যায়, যে পেন ড্রাইভে অরল্যান্ডোর অনেকগুলো প্রোগ্রামই তৈরি করা ছিল, আর সেই প্রোগ্রামগুলোকে সে এবার কাজে লাগাতে চায়। আর যেহেতু তার সিট থেকে ওঠা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, সেহেতু সে এনজোর গার্লফ্রেন্ড ইভাকে দিয়ে সেই পেন ড্রাইভটি তার কাছে নিয়ে আসে। এরপর সে তার পেন ড্রাইভের প্রোগ্রামটি কাজে লাগিয়ে রীতিমতো সেই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম ব্রেক করে পুরো সার্ভার তার আন্ডারে নিয়ে আসে। অর্থাৎ সেই ব্যাংকটি তখন তার মাধ্যমে হ্যাকড হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়টি দেখে সেই হ্যাকারটি অরল্যান্ডোকে বাহবা দিতে থাকে। এমনকি সে বলতে থাকে অ্যাপোক্লিপস নাও নামের একটি মুভি আছে, তোমাকে দেখে সেই মুভির হিরো বলে মনে হচ্ছে। আর এসব কিছুর মধ্যে দিয়ে এভা তখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সিসি ক্যামেরার মাধ্যমে সেই হ্যাকার তাকে দেখে ফেলে। তখন সে তাকে বলে, তুমি যদি এখান থেকে বের হতে চাও তাহলে মৃত অবস্থায় বের হতে হবে। তাই এভা প্রচণ্ড ভয় পেয়ে সেই রুম থেকে আর বের হয় না। এরপর সেই হ্যাকারটি অরল্যান্ডোকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেয়। এমনকি সেই অ্যাকাউন্টে সে ব্যাংক থেকে $2 মিলিয়ন পার করে দিতে বলে। অরল্যান্ডো জানায় এত টাকা পার করতে অনেকটাই সময় লেগে যাবে। এ সময় আমরা দেখতে পারি এনজো সেখানে ফিরে এসেছে। তবে এনজো তারই গার্লফ্রেন্ড এভাকে দেখে চমকে ওঠে, কারণ সে চিন্তাও করতে পারেনি এ সময় তার অফিসে এসে তার গার্লফ্রেন্ডকে দেখতে হবে। এভা এ সময় এনজোকে বলে অরল্যান্ডোর চেয়ারে একটি বোম সেট করা আছে, সে যদি এখান থেকে ওঠার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে এই বোমটি সেখানে ব্লাস্ট হয়ে যাবে। এনজো এটা শোনার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য পাগলের মতো ছোটাছুটি করতে থাকে। এভা এবং অরল্যান্ডো তাকে সেখান থেকে নড়াচড়া করতে না করে, কিন্তু কে শোনে কার কথা। এনজো সেখান থেকে বের হওয়ার জন্য যখনই লিফটের দরজা খোলে সঙ্গে সঙ্গে সেখানে একটি বোম ব্লাস্ট হয়ে যায়। আর এই বোম ব্লাস্টিং এর মাধ্যমে বোঝাই যাচ্ছিল যে এনজো হয়তো আর কোনোভাবেই বেঁচে নেই। আর বোম ব্লাস্টের মাধ্যমে এভা আহত হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পারি পুলিশ টিম পার্কের গাড়িতে বোম ব্লাস্ট হওয়ার বিষয়টি নিয়ে এখনও ঘাটাঘাটি করছে। এর মধ্যেই এই টাওয়ারের বোম ব্লাস্টিং এর বিষয়টি তাদের কানে চলে যায়, যার কারণে তারা সঙ্গে সঙ্গে সেই টাওয়ারের দিকে আসতে শুরু করে। অন্যদিকে দেখা যায় অরল্যান্ডো সেই হ্যাকারের উপরে প্রচণ্ড রেগে গেছে। সে চিৎকার করে বলতে থাকে, তোমার জন্য এনজো মারা গেল। এ সময় এনজোর গার্লফ্রেন্ড এভাও অজ্ঞান হয়ে ফ্লোরে পড়েছিল। হ্যাকারটি অরল্যান্ডোর কথা শুনে সে নিজেও রেগে যায়। সে বলতে থাকে, আমি হয়তো দুজনকে মেরে ফেলেছি, কিন্তু তুমি যে কত মানুষের মৃত্যুর কারণ সেটা কি তুমি জানো? হ্যাকারটি এই কথা বলতে বলতে অরল্যান্ডোকে একটি ভিডিও ফুটেজ দেখাতে থাকে, যেখানে একজন মানুষ নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করছিল। আর এই মুহূর্তে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়, আর সেগুলো হচ্ছে কি এমন করেছিল অরল্যান্ডো যেটার জন্য অনেকগুলো মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছিল? তবে কি এই হ্যাকারটি ভিলেন নাকি অরল্যান্ডো? আর এই প্রশ্নগুলোর উত্তর মিলবে পরবর্তী অংশগুলোতে। এ সময় হ্যাকার অরল্যান্ডোকে বলতে থাকে পুলিশ 15 মিনিটের মধ্যে এখানে চলে আসবে, কারণ তারা অলরেডি এখানকার সবকিছু জানতে পেরেছে। আর তারা যে এখানে 15 মিনিটের মধ্যে আসতে পারবে সেটা আমি অনেক আগেই টেস্ট করেছি, কারণ আজকের সকালবেলায় যে গাড়িতে বোম ব্লাস্ট হয়েছিল সেটা আমি করেছিলাম। এই বোম ব্লাস্টিংয়ের পরে সেখানেও পুলিশের আসতে 15 মিনিট সময় লেগেছে। এমনকি বোম ব্লাস্টিংয়ের সময় পাশে যে ব্যক্তিটি ছিল সেটা তোমারই ফ্রেন্ড ভিক্টর, যে কিনা বোম ব্লাস্টিংয়ের মাধ্যমে সেখানেই মারা গেছে। আর সেই ভিক্টর এবং তুমি মিলে বড় বড় অনেক হ্যাক করেছো, যে হ্যাকিংয়ের জন্য আজকে তোমাদেরকে শাস্তি পেতে হচ্ছে। তাই আমার সব কথাই তোমাকে এখন শুনতে হবে। তুমি এখনই সে ব্যাংক থেকে আমার দেওয়া অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দাও। এ কথা বলার পর অরল্যান্ডো $2 মিলিয়ন হ্যাকারের দেওয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। হ্যাকারটি তখন বলতে থাকে, তুমি কি লক্ষ্য করেছো, তোমাকে আমি যে অ্যাকাউন্টটি দিয়েছিলাম সেটা তোমারই ব্যাংক অ্যাকাউন্ট। তুমি এখন এই $2 মিলিয়ন তোমার অ্যাকাউন্টেই ট্রান্সফার করেছো। অর্থাৎ এভাবে হ্যাকারটি অরল্যান্ডোকে আরও বেশি ফাঁসিয়ে দিচ্ছে। তার উদ্দেশ্য কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। এরপর হ্যাকারটি তাকে আরও বলতে থাকে, টেম্পলার বন্ডস নামের একটি কোম্পানির আইটি সেক্টর তোমরা হ্যান্ডেল করো, আর এই কোম্পানিতেই আমেরিকার সকল ব্যাংকের ডেটা জমা আছে। এখন আমার দরকার সেই ডেটাগুলো। হ্যাকারের এ কথা শুনে অরল্যান্ডোর মুখ একদমই কালো হয়ে যায়। সে বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ টেম্পলার বন্ডস নামের এই কোম্পানির সিকিউরিটি 6টি লেয়ারের ফায়ারওয়াল দিয়ে আবৃত। আর এই সার্ভারকে হ্যাক করতে গেলে আমাকে সেই 6টা ফায়ারওয়ালকেই ব্রেক করতে হবে, যেটা একেবারেই অসম্ভব। এমনকি শেষ লেয়ার ব্রেক করতে চাইলে মানুষের সহযোগিতা দরকার। আমি এখানে বসে বসে সেটা কমপ্লিট করতে পারবো না। পাশাপাশি এখানে আরেকটি বিষয় আছে, সবগুলো লেয়ারকে ব্রেক করার জন্য আমার হাতে সময় থাকবে মাত্র 1 ঘন্টা। এর মধ্যে আমি যদি লেয়ারগুলোকে ব্রেক করতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার কোনো সুযোগ পাবো না, কারণ তখন এই সিস্টেম অটোমেটিক্যালি লক হয়ে যাবে। হ্যাকারটি তখন অরল্যান্ডোকে বলতে থাকে, তুমি তোমার কাজগুলো 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করো, আর বাকি যা কিছু থাকে আমি দেখে নেব। অরল্যান্ডো তখন তার কাজ করা শুরু করে। পাশাপাশি সে তার স্ত্রীকে মেসেজ করার চেষ্টা করে, আর এই বিষয়টি হ্যাকার দেখে ফেলে, যার কারণে হ্যাকারটি সঙ্গে সঙ্গে তাকে থ্রেট দিতে থাকে। অরল্যান্ডো আবারও তার কাজে লেগে যায়, তবে সেই হ্যাকার সম্পর্কে কিছু তথ্য সে লিখতে থাকে, যেটা অবশ্য সেই হ্যাকারটি আর খেয়াল করে না। অন্যদিকে দেখা যায় এভার জ্ঞান ফিরেছে, তবে ব্লাস্ট হওয়া জায়গাটিতে অলরেডি আগুন ধরে গেছে।
এভা উঠেই সে আগুনটি নেভানো শুরু করে। হ্যাকারটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে বুঝতে পারে যে ইভার জ্ঞান ফিরেছে। হ্যাকারটি তখন এভাকে বলে একটি হ্যান্ডকাফের মাধ্যমে তুমি অফিসের একটি কোনায় নিজেকে আটকে রাখো, আর এই হ্যান্ডকাফটি অরল্যান্ডোর পাশেই আছে। অরল্যান্ডো তখন সেই হ্যান্ডকাফটি এভার হাতে দিয়ে দেয়। পাশাপাশি সে তার ফোনে তার স্ত্রীকে কল দিয়ে লুকিয়ে সে ফোনটি ইভার হাতে দিয়ে দেয়, যে জিনিসটা আবার হ্যাকার দেখতে পারে না। তবে এই সময় আমরা দেখতে পারি সেই ফোনটিতে 1% চার্জ ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি কিম ঠিকই এই কল পেয়েছিল, কিন্তু সে কোনোভাবেই রিসিভ করতে পারে না, কারণ এ সময় তার বাসাতে পার্টি চলছিল, যে সাউন্ডের মাধ্যমে সে কোনোভাবেই সে ফোন কলের সাউন্ড শুনতে পারে না। এর মধ্যেই সে বিল্ডিংয়ের পাশে পুলিশ ফোর্স চলে আসে। তারা প্ল্যান করতে থাকে কিভাবে বিল্ডিংয়ে প্রবেশ করবে। এরপর পুলিশরা সেই বিল্ডিংয়ে কিভাবে প্রবেশ করবে সেটার জন্য একটি ব্রিফ মিটিং করে। এই সময়ে তাদের চিফ অফিসার সেখানে চলে আসে। সে আসার পরে রীতিমতো সবার পজিশন ভাগ করে দেয়। সে তখন একটি স্নাইপারকে দূর থেকে অরল্যান্ডোর উপরে নজর রাখার জন্য পাশের একটা বিল্ডিংয়ে তাকে পাঠিয়ে দেয়। রিড এবং জ্যাকসনকে সে অরল্যান্ডোর ফ্লোরে চলে যেতে বলে। টবি নামের এই অফিসারটির কথা বলতে হবে বিল্ডিংয়ের অফিসারের সাথে। এরপর যে যার মতো কাজে লেগে যায়। তবে নিউজ চ্যানেলগুলোতে হ্যাকারটি অরল্যান্ডোর সকল কুকীর্তি সম্পর্কে জানাতে থাকে, অর্থাৎ অরল্যান্ডোকে নিউজের মাধ্যমে ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করা হয়, যার কারণে দেশের সাধারণ জনগণ সহ পুলিশ অফিসারগুলোও অরল্যান্ডোকে ক্রিমিনাল ভাবতে শুরু করে। আর এই নিউজ দেখে অরল্যান্ডোর স্ত্রী এবং মেয়ে একদমই হতভম্ব হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে এগুলো কিভাবে সম্ভব। তাই তারা এক মুহূর্ত দেরি না করে অরল্যান্ডোর অফিসে চলে আসে। এরপর দেখা যায় রিড এবং জ্যাকসন অফিসে ঢুকেই সিসি ক্যামেরা অফ করে দেয়। এর মধ্যে হ্যাকারটি অরল্যান্ডোকে একটি নোট পাঠিয়ে দেয়। এবার অরল্যান্ডোকে টিভি চ্যানেলের লাইভে এই নোটটি পড়ে শোনাতে হবে। তবে লাইভে যাওয়ার আগে অরল্যান্ডো লক্ষ্য করে এখানে যা যা স্বীকারোক্তি দেওয়া আছে সেগুলো সবকিছুই ক্রাইম নিয়ে। অর্থাৎ অরল্যান্ডো যদি লাইভে এগুলো পড়ে শোনায় তাহলে সবাই অরল্যান্ডোকে ক্রিমিনাল ভাবতে শুরু করবে। আর এখানে এমন এমন ক্রাইমের কথা বলা হয়েছে যা কখনই অরল্যান্ডো করেনি। আর এই নোটটি দেখে লাইভে যাওয়ার জন্য অরল্যান্ডো কোনোভাবেই রাজি হয় না। হ্যাকারটি তখন তাকে বলতে থাকে, আমি শহরের বিভিন্ন জায়গাতে বোম সেট করে রেখেছি, আর এই বোমগুলো আমি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি, যার কারণে পুলিশ এগুলো কোনোভাবেই খুঁজে পাবে না। আর তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমি সেগুলো ব্লাস্ট করব, আর তোমার জন্যই অনেক মানুষের জীবন চলে যাবে। এমনকি সাধারণ জনগণের পাশাপাশি আমি তোমার ফ্যামিলিকেও উড়িয়ে দেব। যার কারণে আর কোনো উপায় না দেখে অরল্যান্ডো একটি টিভি চ্যানেলে কল করে বলে, আমি আপনার চ্যানেল থেকে লাইভে যেতে চাই। অন্যদিকে আমরা দেখতে পারি পুলিশ অফিসারগুলো কিমকে কাছে ডেকে নেয়। তাকে জিজ্ঞাসা করতে থাকে অরল্যান্ডো আসলেও কি এ ধরনের মানুষ। কিম তখন তাদেরকে জানায় অরল্যান্ডো খুব ভালো মনের মানুষ। সে হ্যাকিং জানলেও কোনোভাবে এই কাজগুলো সে করতে পারে না। আসলেও তাকে দিয়ে কেউ এগুলো করিয়ে নিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস সে কোনোভাবে এসবের সাথে জড়িত না। তবে একটা সময় সে হ্যাকিংয়ের সাথে জড়িত ছিল, কিন্তু তার মেয়ে হওয়ার পর থেকে সে এই সব কিছুই বাদ দিয়ে দিয়েছে। এই সময় আমরা দেখতে পারি সেই নিউজ চ্যানেলে অলরেডি অরল্যান্ডো চলে এসেছে। সে বলতে থাকে সকালবেলার পার্কে হওয়া সেই বিস্ফোরণটি আমার জন্যই হয়েছে, এমনকি আমার অফিসের বোম ব্লাস্টিংও আমি করিয়েছি। পাশাপাশি কয়েক বছর আগে অর্কাস্টিক কোম্পানির স্ক্যামিংয়ের বিষয়টাও আমার মাধ্যমেই হয়েছে। তবে এখন আমি মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছি। আমার সাথে অনেকগুলো বোম লাইন সেট করা আছে। তবে আমি যা করতে চাচ্ছি তা আমাকে করতে দিতে হবে, কারণ এটা করতে না দিলে তাহলে আমি প্রত্যেকটা বোম ব্লাস্ট করে আমি পুরো শহরটা রক্তে লাল করে দেব। আর হ্যাকারের দেওয়া সেই নোটটি পড়ার শেষে সে তার স্ত্রী এবং মেয়েকে সরি বলে, যেটা হ্যাকারের দেওয়া সেই স্ক্রিপ্টিংয়ের বাইরে ছিল। আর এই দৃশ্যটি দেখে পুলিশ অফিসারগুলো সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এই সব কিছুর পেছনে অবশ্যই অন্য কেউ আছে, যার কারণে হ্যাকারটি রাগ করে সঙ্গে সঙ্গে তার লাইভটি অফ করে দেয়। অরল্যান্ডো তখন আবারও তার কাজ করতে শুরু করে। আমরা দেখতে পারি সেই ফায়ারওয়াল ব্রেক করার জন্য অরল্যান্ডোর কাছে মাত্র 19 মিনিট 58 সেকেন্ড আছে, যেটা বলাই যেতে পারে খুবই কম সময়। তবে এই সময়ের মধ্যে সে 4টা ফায়ারওয়াল ব্রেক করে ফেলেছে। তো যাই হোক, এরপর পুলিশ চিফ কিমকে জিজ্ঞাসা করে অর্কাস্ট্রিক অফিসে কি হয়েছিল। কিম জানায় অফিস থেকে অরল্যান্ডোকে ডাকা হয়েছিল। তারা ডেকে স্যালারির পাশাপাশি আমাদের ভরণ পোষণেরও দায়িত্ব নিয়েছিল, যার কারণে আমরা খুব খুশি ছিলাম, কারণ আমাদের জীবনযাপন করতে আর কোনো প্রকার টাকাই দরকার হচ্ছিল না। কিন্তু সেই কোম্পানি কাজ করার নামে অরল্যান্ডোকে দিয়ে অনেকগুলো ব্যাংক হ্যাক করিয়ে নিয়েছিল। তবে এই কাজগুলো করার সময় অরল্যান্ডো কোনো কিছুই বুঝতে পারছিল না যে তাকে দিয়ে কি করানো হচ্ছে। আসলেও তার কাজগুলোর মধ্য দিয়ে যে এক একটি ব্যাংক হ্যাক করা হচ্ছে সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। এমনকি এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারগুলো ছিল প্রচণ্ড গরিব। এইভাবে অরল্যান্ডোকে দিয়ে অর্কাস্ট্রিক কোম্পানি সেই ব্যাংকগুলোকে লুট করেছিল। তারা সেই গরিব মানুষগুলোর অ্যাকাউন্ট পুরোপুরি খালি করে দিয়েছিল, আর অর্থের অভাবে অনেক মানুষই আত্মহত্যা করেছিল। আর এই সব কিছুর পিছনেই অর্কাস্ট্রিক কোম্পানির পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও জড়িত ছিল। চিপ তখন বলে 1996 সালেও এরকম একটি অ্যাটাক আমরা দেখেছি, তাই আমি এবার আর কোনো রিস্কই নিতে চাই না। এই পুরো অপারেশন আমার কথা মতোই চলবে, আমি যা বলবো সবাইকে তাই শুনতে হবে। অন্যদিকে আমরা দেখতে পারি অরল্যান্ডো বারবার চেষ্টা করেও সে 5 নাম্বার ফায়ারওয়াল ব্রেক করতে পারছিল না। সময় তো আর হাতে বেশি নেই,
যার কারণে হ্যাকারও চিৎকার করতে শুরু করে। হ্যাকারের রাগারাগি দেখে ইভাও ভয় পেয়ে কান্না করতে থাকে। অরল্যান্ডো এবার তার প্ল্যানিং চেঞ্জ করে। সে বলে ডিস্ক অ্যাটাক ছাড়া আমার আর কোনো ওয়ে নেই। তাই অরল্যান্ডো এবার আশেপাশের সকল নেটওয়ার্ক কানেকশন সেই সার্ভারে লোড করে দেয়, যার কারণে এই সার্ভারের ইউজার ট্রাফিক অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এতে এই সার্ভারটি অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তবে যদি তারা এই সার্ভারে অনেক বেশি ট্রাফিক ঢুকায় তাহলে তারাও স্লো হয়ে যাবে। আর এটা যেন না হয়, যার কারণে সে নিজেদের জন্য একটি পার্সোনাল নেটওয়ার্ক শিল্ড তৈরি করে ফেলে। সবশেষে অরল্যান্ডো এবার পুরোপুরি প্রস্তুত। তবে এর মধ্যে আমরা দেখতে পারি পুলিশ টিম অলরেডি তাদের ফ্লোরে ঢুকে পড়েছে। অরল্যান্ডোর রুমে ফাইবার ক্যামেরার মাধ্যমে ভিতরের সবকিছুই তারা বোঝার চেষ্টা করছিল। প্রথমেই তারা এভাকে দেখতে পারে। এভার অবস্থা এখন তারা দেখে বুঝতে পারে এভা নিজেও এখানে ভিকটিম হিসেবে বসে আছে। এরপর একটি পুলিশ অফিসার এসে তাদের চিফকে জানায় অরল্যান্ডোর সিটের নিচের বোমের মতো 4 তলাতেও ক্যামেরায় একটি হিট সিগন্যাল পাওয়া গেছে, অর্থাৎ সেটাও একটা বোম হতে পারে। এমনকি এই বিষয় সম্পর্কে যে বিল্ডিং এর ম্যানেজারকে আমরা জিজ্ঞাসা করব সেটাও সম্ভব হচ্ছে না, কারণ বিল্ডিং এর ম্যানেজার এখন পুরোপুরি উধাও। আমরা তার পরিবারকেও তার সম্পর্কে জিজ্ঞাসা করেছি। আশ্চর্যজনকভাবে তার পরিবারও জানে না এখন সে কোথায় আছে। চিপ তখন জ্যাকসন এবং রিডকে তার দ্বিতীয় প্ল্যান সম্পর্কে জানায়। চিপের প্ল্যান মোতাবেক রিড থেকে যায় অরল্যান্ডোর রুমের পাশেই। বাকি দলবল নিয়ে জ্যাকসন চলে যায় 4 তলাতে, কারণ তারা সন্দেহ করে হয়তো সেখানে সেই হ্যাকারটিকে তারা পেয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পারি অরল্যান্ডো হ্যাকারকে বলতে থাকে, তুমি রেডি হও, পুলিশ 4 দিক থেকে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, এখন তোমার বাঁচার আর কোনো পথই নেই। পুলিশ এ সময় 4 তলার বিল্ডিং এর দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে সেই বিল্ডিং এর ম্যানেজার লাশ হয়ে সেখানে পড়ে আছে। পাশাপাশি এই ব্যক্তির চোখ তুলে নেওয়া হয়েছে। এ সময় জ্যাকের চোখ পড়ে সেখানে থাকা একটি টাইম বোমের উপরে। তবে এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আর মাত্র 13 সেকেন্ডের মধ্যে এই বোমটি ব্লাস্ট হয়ে যাবে। তাই তারা সরে আসার আগেই সেই বোমটি সেখানেই ব্লাস্ট হয়ে যায়। সেখানে থাকা পুলিশ টিম সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। আর এই সাউন্ডে অরল্যান্ডো মনে করে হ্যাকারটিকে হয়তো পুলিশ ধরে ফেলেছে, কিন্তু তার ধারণা ভুল। হ্যাকার উল্টা তাকে কাজ করতে বলে। সে বলে, তুমি তো সকল কাজই কমপ্লিট করে ফেলেছো, এখন অ্যাটাক করাটা শুধু বাদ আছে, দেরি করছো কেন, তোমার কাজ চালিয়ে যাও। অরল্যান্ডো তখন হ্যাকারটিকে বলে, আমি যদি এই অ্যাটাক লঞ্চ করি তাহলে আমাকে অবশ্যই ছেড়ে দিতে হবে, তুমি প্রমিস করলেই আমি আমার কাজ শুরু করব। হ্যাকারটিও দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে প্রমিস করে দেয়, যার কারণে অরল্যান্ডো এবার তার ফাইনাল টাস্ক কমপ্লিট করার জন্য লেগে পড়ে। এই সময়ের মধ্যে রিড সেখানে প্রবেশ করে। এবার তখন পুলিশ অফিসার রিডকে বলে, অরল্যান্ডো কিন্তু ভালো মানুষ, আসলে সবকিছু তাকে অন্য কেউ করাচ্ছে। অরল্যান্ডো যদি সেই ব্যক্তির কোনো কথা না শোনে তাহলে সঙ্গে সঙ্গে বোম ব্লাস্ট হয়ে অরল্যান্ডো মারা যাবে, কারণ তার সিটের নিচেই একটি বোম রাখা আছে। হ্যাকার তখন রিডকে বলতে থাকে, তুমি ঝামেলা করার চেষ্টাও করো না, আর যদি এলোমেলো কিছু করো তাহলে জ্যাকসনের মতো আমি তোমাকেও মেরে ফেলবো। এই কথা শুনে রিড সঙ্গে সঙ্গে সেই রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে কিম বারবার চিফকে জিজ্ঞাসা করে অরল্যান্ডোর কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু পুলিশ চিফ কোনোভাবেই কিমকে কোনো উত্তরই দেয় না। উল্টো সে ভিতরে গিয়ে অরল্যান্ডোকে স্নাইপার শুট করতে বলে। ঠিক সেই মুহূর্তেই রিড সবাইকে বলতে থাকে অরল্যান্ডো পুরোপুরি নির্দোষ, কোনো একজন ব্যক্তি তাকে দিয়ে জোর করে এসব করাচ্ছে। এ সময় স্নাইপার শুট করতেই যাচ্ছিল, কিন্তু রিডের কথা শুনে চিফ সঙ্গে সঙ্গে স্নাইপারকে শুট করতে না করে। আর এই কমেন্ট শুনে ব্যক্তিটির হাত কেঁপে ওঠে। গুলিটি তখন অরল্যান্ডোকে না লেগে পাশ কেটে চলে যায়। অরল্যান্ডো তখন তার ডিস্ক অ্যাটাক কমপ্লিট করে ফেলে, যার কারণে সে হ্যাকারটিকে বলে, আমাকে এখন ছেড়ে দাও, কারণ তুমি কথা দিয়েছিলে আমি যদি এই অ্যাটাক কমপ্লিট করি তাহলে অবশ্যই আমাকে ছেড়ে দেবে। তখন হ্যাকারটি হাসতে থাকে, কিন্তু হ্যাকারটি তখন তাকে বলে, আমি এতক্ষণ যা কিছু বলেছি সব কিছুই মিথ্যা, আসলেও এখন আর কোনো জায়গাতেই বোম নেই, বোম আছে শুধু তোমার সিটের নিচে, কিন্তু তুমি চাইলেও এখান থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না, এমনকি আমি চাইলেও তোমাকে এখান থেকে বাঁচাতে পারবো না। এই বোমটা এমনভাবে সেট করা হয়েছে যে তোমাকে মরতেই হবে, তুমি যে কোনো টাইমে উঠলেই তুমি সঙ্গে সঙ্গে মারা পড়বে। আর এসব শুনে অরল্যান্ডো অনেক রেগে যায়। সে আবারও তার টাইপিং শুরু করে দেয়। আর এ সময় আমরা দেখতে পারি সে তার নিজের সেফটির জন্য একটি শিল্ড তৈরি করে রেখেছিল। এমনকি যে ক্যামেরা দিয়ে হ্যাকার তাকে দেখছিল সে সিসি ক্যামেরা হ্যাক করে সে রিপিট করে দিয়েছিল, যার মাধ্যমে এখন হ্যাকার তার আগের ফুটেজগুলোই বারবার দেখছিল। এখন সে কি করছে সেটা আর সে কোনোভাবেই দেখতে পারে না। কিন্তু হ্যাকার এই মুহূর্তে সবকিছু বুঝতে পারছিল না। সে তখন অরল্যান্ডোকে তার সিটে বসিয়ে রেখে টেম্পলার বন্ডের সেফ সিকিউরিটি ব্রেক করতে যায়। আর এই সময় কার্ডের পাশাপাশি সেই বিল্ডিং এর ম্যানেজারকেও দরকার ছিল, কারণ সেই ম্যানেজারের আইরিশ ছাড়া এই দরজা কোনোভাবেই খুলত না। আর এই কারণেই সেই হ্যাকারটি নির্মমভাবে সেই ম্যানেজারকে মেরে তার চোখ উঠিয়ে নিয়ে এসেছে, যেন তুলে নিয়ে আসা সেই চোখ দিয়ে এই দরজাটি সে খুলতে পারে। এ সময় আমি বুঝতেই পারছিলাম না ও হ্যাকার নাকি সাইকো। আসলে ও কি চাচ্ছে এখনো পর্যন্ত কোনো কিছু বুঝতেই পারছি না। একের পর এক সবাইকে দিয়ে ক্রাইম করাচ্ছে এবং নিজেও করছে। তো যাই হোক, এই বিশ্রী হ্যাকারটি পরবর্তীতে সে রুমে ঢুকে পড়ে। সে তার প্রয়োজনীয় সে ব্যাংকের ডেটাগুলো খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি রিড আবারও সেই রুমে ঢুকে পড়েছে। রুমে ঢুকেই সে প্রথমত এভার হ্যান্ডকাপ খুলে দেয়। এরপর সে অরল্যান্ডোর কাছে চলে আসে। সিটারের নিচে তাকাতেই সে কাছ থেকে সে বোমটি দেখতে পারে।
সে বুঝতে পারে এটা একটি প্রেসার সেন্সিটিভ বোম, অর্থাৎ অরল্যান্ডোর সিটের উপরে প্রেসারের আপ ডাউন হলেই এটা ব্লাস্ট হয়ে যাবে, যার মানে এসে দাঁড়ায় সে কোনোভাবেই আর বাঁচবে না। অরল্যান্ডো তখন আবারও সে হ্যাকারকে জিজ্ঞাসা করতে থাকে, আমার বেঁচে যাওয়ার কি আর কোনো ওয়ে নেই? হ্যাকারটি তখন তাকে বলে, না, এখান থেকে বেঁচে ফেরার তোমার আর কোনো ওয়ে নেই, তোমাকে এখন মরতেই হবে, কারণ এই বোম তো কোনোভাবে ডিফিউজই করা যায় না। হ্যাকারের এই কথা শুনে অরল্যান্ডো প্রচণ্ড রেগে যায়, যার কারণে সে সঙ্গে সঙ্গে কোড তৈরি করে সে গেটটি লাগিয়ে দিতে থাকে। গেটটি বন্ধ হতে দেখে হ্যাকার সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, যার কারণে তার প্রয়োজনীয় সেই ডেটাগুলো তার আর নেওয়া হয় না। হ্যাকারটি তখন এই বিষয়ের জন্য খুবই রেগে যায়, কারণ তার এত কষ্টের মিশন কোনোভাবেই সাকসেসফুল হয় না। এ সময় অরল্যান্ডো রিডকে বলতে থাকে, তুমি অবশ্যই আমার ফ্যামিলিকে বলবে আমি তাদেরকে খুবই ভালোবাসি, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবে। এ কথা বলার পর চেয়ারে বসে থাকা অবস্থাতে পায়ের প্রেসার দিয়ে সে পিছন দিকে যেতে থাকে। সে সোজা গিয়ে পড়ে ব্লাস্ট হওয়া সেই লিফটের দরজাতে। তবে এ সময় চেয়ারটি নিচে পড়ে যায়। তবে ভাগ্যবশত অরল্যান্ডো তখন লিফটের দরজার শেষ অংশ ধরে ঝুলতে থাকে, আর বোম সেট করা সেই চেয়ারটি নিচে গিয়ে ব্লাস্ট হয়ে যায়, যার কারণে এবারের মতো অরল্যান্ডো কোনো রকম বেঁচে যায়। বাইরে থেকে বিস্ফোরণের সাউন্ড আবারও শুনতে পেরে সবাই ভাবতে থাকে হয়তো এবার আবারও মৃত্যুর কথা শুনতে হবে। তবে রিড এবার সবাইকে আশ্বস্ত করে, সে সবাইকে জানায় বাকি সবাই এখন বেঁচে আছে, এমনকি অরল্যান্ডোও বেঁচে আছে। এবার অরল্যান্ডোর বেঁচে থাকার কথা শুনে তার স্ত্রী এবং মেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে অরল্যান্ডোর ফ্লোরে যেতে থাকে। এ সময় চিপ এনজোর একটি ছবি বের করে অরল্যান্ডোকে দেখাতে থাকে। তাকে জিজ্ঞাসা করে এই ব্যক্তিটিকে। অরল্যান্ডো বলে সে আমার কলিগ, লিফটের বোম ব্লাস্টিংয়ের মাধ্যমে সে মারা গিয়েছে। তবে পুলিশ রিসার্চ করে অল্প সময়ের মধ্যে অরল্যান্ডোকে বলে অ্যাপোক্লিপস নাও নামের একটি মুভি আছে, যে মুভিটি এনজোর পছন্দের মুভি ছিল। আর এই সময় অরল্যান্ডোর মনে পড়তে থাকে হ্যাকারটি বারবার এই মুভিটির কথাই তাকে বলেছিল। এমনকি অরল্যান্ডোর এবার মনে পড়ে সকালবেলা এই মুভি সম্পর্কেই এনজো তাকে বলেছিল। সে এনজোকে সন্দেহ করতে শুরু করে, যার কারণে সকালবেলা গিফট পাওয়া সে বলগুলো সে ভেঙে ফেলে। আর এটা ভাঙার পর সে যা দেখতে পারে সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে এটা ভাঙার পর ক্যামেরা, মাইক এবং রেডিও ট্রান্সমিটার দেখতে পারে, আর এগুলো দেখে অলরেডি সবকিছুই বুঝে ফেলে। সে এবার 100% শিওর যে এনজোই সবকিছু করেছে, অর্থাৎ যে হ্যাকারটি তাকে দিয়ে সবকিছু করিয়েছে সে আর কেউই না, এনজো নিজেই। আসলেও সে ব্রেকফাস্ট চেঞ্জ করার নামে এ সময়ের মধ্যে সে সবকিছুই সেট করে ফেলেছিল। এমনকি লিফটটিকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার আগে সে লিফটের উপরে একটি সেফটি চেম্বারে নিজেকে আবৃত রেখেছিল, যার কারণে সে সবাইকে দেখিয়েছিল এনজো অলরেডি মারা গেছে, যেন তাকে আর কোনোভাবেই সন্দেহ করা না হয়। বন্ধুরা, এনজোর প্ল্যানিংটা আসলেও মাস্টার প্ল্যানিং ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার কি হয় এটাই দেখার বিষয়। তবে এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, এনজো তো এভাকে ভালোবাসত, তবে এভাকেও কেন সে বন্দি করেছিল? এর পেছনের কারণ হচ্ছে সে এভাকে ভালোবাসত না, উল্টা সেই দরজাতে প্রবেশ করার জন্য যে কার্ডটি দরকার ছিল সেটা এভার কাছেই থাকতো, যার কারণে সে এভাকে পটিয়েছিল তার থেকে কার্ড নিয়ে নেওয়ার জন্য। সব তো বুঝলাম, তবে এনজো এবার খেলাটা অন্যভাবে খেলতে শুরু করে। কিছুক্ষণ আগে অরল্যান্ডোর স্ত্রী এবং মেয়েকে যে ব্যক্তি অরল্যান্ডোর ফ্লোরে নিয়ে গিয়েছিল সে ব্যক্তিটি ছিল এনজো নিজেই। তবে এভা সে লিফটে এনজোকে দেখে চিনে ফেলে, কারণ ভিডিও কলে তো সকালবেলা সে তাকেই দেখেছিল। এনজো তখন এভাকে বলে, তোমার আজকে বার্থডে তাই না? আমি তোমার জন্য একটি বিশেষ গিফট নিয়ে এসেছি। এই কথা বলার শেষে সে তার ব্যাগ খুলে একটি বোম বের করে, আর এই বোমটি রীতিমতো সে ইভার শরীরে সেট করে দেয়। এরপর পুলিশের ইনফরমেশনে অরল্যান্ডো বুঝতে পারে যে তার স্ত্রী এবং মেয়েকে এনজো অলরেডি ছাদে নিয়ে গেছে, যার কারণে পুলিশ সহ অরল্যান্ডো কোনোভাবে দেরি না করে ছাদে যেতে শুরু করে। আর এ সময় এনজো তাদের জন্যই অপেক্ষা করতে থাকে। একটি পুলিশ অফিসার ছাদে ওঠার সঙ্গে সঙ্গে এনজো তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। এই ফাঁকে অরল্যান্ডো এবং রিড ছাদের উপরে সেফ প্লেসে চলে যায়। এনজো এ সময় অরল্যান্ডোকে গান পয়েন্টে আসতে বলে, না হলে সে তার মেয়েকে মেরে ফেলবে। পাশাপাশি সে বলে, এ সব কিছুর পিছনে তুমি দায়ী, কারণ তুমি অর্কাস্ট্রিক কোম্পানির হয়ে অনেকগুলো ব্যাংক হ্যাক করে ফেলেছিলে, আর তোমার হ্যাক করা সেই ব্যাংকগুলোর মধ্যে একটি ব্যাংকে আমার বাবা মার সকল সম্পত্তি জমা ছিল। তোমার এই হ্যাকিংয়ের কারণেই আমার বাবা মা পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। ঠিক তারপর থেকেই আমি তোমাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি। আমি বছরের পর বছর প্ল্যান করেছি তোমাকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কিন্তু তুমি আজকে আমার এত বছরের প্ল্যান নষ্ট করে দিয়েছ। আমি তোমাকে কোনোভাবেই ছাড়ব না। এ সময় অরল্যান্ডো বুঝতে পারে যে এনজো একদমই অস্বাভাবিকভাবে তার উপর রেগে আছে, যার কারণে সে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে। অরল্যান্ডো আসলে চেষ্টা করছিল কথা বলার মধ্যে দিয়ে এনজোর ফোকাসটাকে অনেকটাই সরিয়ে নেওয়ার জন্য। এই ফাঁকে রিড তাকে গুলি করতে যায়, কিন্তু এনজো বুঝতে পেরে সঙ্গে সঙ্গে রিডকে সে গুলি করে দেয়। এই সুযোগে অরল্যান্ডোর মেয়ে কোনো রকম এনজোর হাত থেকে ছুটে যায়। ঠিক তখনই অরল্যান্ডো এনজোকে গুলি করে বসে। এনজো সঙ্গে সঙ্গে ফ্লোরে পড়ে যায়। তবে মৃত্যুবরণ করার আগে জয়ের শরীরে লাগানো সেই বোমটি সে অ্যাক্টিভ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি এই বোমের ভেস্টটি কোনোভাবেই তার শরীর থেকে সরানো যাচ্ছিল না। তার মানে হয়তো জয়ীকে এবার আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না।
তবে ঠিক শেষ মুহূর্তের মধ্যে রিড সেখানে এসে সেই বোমটি ডিফিউজ করে দেয়। আর এই বোমের তারটি কাটতে কাটতে সে বলে ওঠে চেকমেট, অর্থাৎ এনজোর মিশন এখানেই ক্লোজ। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পারি চিপ অরল্যান্ডোকে তার সাহসিকতার সুনাম করছিল। অরল্যান্ডো তখন তাকে বলে রিডের মাধ্যমেই এই সবকিছু সম্ভব হয়েছে, তাই সাংবাদিকরা আসলে অবশ্যই তার কথা বলবেন। এরপর অরল্যান্ডো হাসি মুখে তার পরিবার নিয়ে বাসায় ফিরতে থাকে। আর এই সুন্দর দৃশ্যটির মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাতে একটু ভুলবেন না। পাশাপাশি কোনো মুভি নিয়ে যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।